যে আকাশের দিকে থুতু দিলে নিজেদের গায়েও পড়ে, যে ধরেন আমাদের সরকার আমাদের কাছে সাথে দফায় দফায় ওয়াদা করে এখন পর্যন্ত ঘোষণাপত্র দিচ্ছেন না। কেউ এটা প্রমাণ করতে পারবে না যে জামাতের কাছ থেকে আমরা কোনো ধরনের ফিনান্সিয়াল বেনিফিট নিয়ে থাকি বা নিচ্ছি বা টাকা নিচ্ছি, এরকম আর অ্যাজ এ জেনারেশন হিসেবে আমাদের যেন বড় একটা অর্জন আছে যে আমরা হাসিনার মতো রেজিমকে ফালাই দিতে পারছি। এই মুক্তিযোদ্ধার নাতি সেজে, মুক্তিযোদ্ধার ছেলে সেজে ধরেন যে বিভিন্ন জায়গায় কোটায় চান্স পাওয়া কিংবা মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় লুট করা, এই ঘটনাগুলো বাংলাদেশে সমন্বয়ক শব্দটা একটা নেতিবাচক শব্দে পরিণত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে গালিতে পরিণত হয়েছে। ও তুই সমন্বয়ক, দুর্নীতি টুর্নীতি করস নাকি, কত পাইছস, এইরকম একটা জায়গায় চলে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং আগামীতে আসলে কেমন রাজনীতি দেখতে চাই সেই বিষয়গুলো নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের প্রধান সংগঠক জনাব নাঈম মাহমুদ। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আহমদ ভাই, আমার একটু শুরুতেই জানার ইচ্ছা, আসলে শিবির তো একটা বরাবরই শুনে আসছি সুসংগঠিত বা সেনাবাহিনীর কমান্ডের মতো সংগঠন তারা পরিচালনা করে। এমন সংগঠন থেকে আসলে আপনি এক সময় শিবির করতেন, আমি যতটুকু জানি। এই শিবির থেকে আসলে আপনাদের বের হওয়ার কারণটাকে বা শিবির থেকে চলে আসার পেছনে কি কারণ রয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ। শুরুতে একটা বিব্রতকর কোশ্চেন করলেন। বাই দ্য ওয়ে, এইটা আমি এই কোশ্চেনটা পার্সোনালি ডিল করতে পছন্দ করি, অর্থাৎ আমার ব্যক্তিগত কিছু রিজন আছে যেই কারণে ধরেন যে আমি শিবিরের রাজনীতির সাথে বা জামাতের রাজনীতির সাথে নাই। ফলে আমি আমার কারণটা যদি বলি যে আমার একটা পলিটিক্যাল আর্জ আছে, সেই পলিটিক্যাল আর্জটা বা আমি যেই পলিটিক্সটা যেভাবে করতে চাই, যেই পলিটিক্সটা করতে চাই, সেই জিনিসটা জামাত শিবির বা তাদের যে সাংগঠনিক কাঠামো বা পদ্ধতি, সেইখানে আসলে আমার চাহিদাটা পূরণ হচ্ছিল না। যার কারণে আমি বিকল্প পথ খোঁজার চেষ্টা করি এবং সেই জায়গা থেকেই আজকে ধরেন যে জামাত শিবিরের সাথে সরাসরি না থেকে অন্য একটি প্ল্যাটফর্মে বা অন্য একটি দলের সাথে কাজ করা আর কি। এইটা কি আসলে আপনার যে বললেন যে আপনার লক্ষ্য উদ্দেশ্য বা আপনার যেই চিন্তা চেতনার সাথে তাদের মিল নেই বলে আপনি চলে আসছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আপনার আছে জামাতের বি টিম হিসাবে আপনারা কাজ না, করছেন? এইখানে ধরেন যে মানে লক্ষ্য উদ্দেশ্যের সাথে যে অনেক বেশি ডিফারেন্ট ব্যাপারটা ওইরকম না। যা ধরেন যে জামাত ভালো লোক উৎপাদন করে, আমরাও চাইতো রাজনীতিতে ভালো লোক আসুক, ভালো কাজ করুক, এবং জামাত ধরেন যে চাঁদাবাজি রাহাজানি মুক্ত একটি ইতিবাচক ধারা রাজনীতি করে। তো আমরাও তো চাই যে একটা চাঁদাবাজি মুক্ত, যেটাকে বলে মানি মাসলের যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে একটা রাজনীতি করা। কিন্তু ধরেন আপনি বা এখন অনেকেই একটু আমাদের ডাউন করার জন্য হয়তো বলার চেষ্টা করেন যে তোমরা জামাতের বি টিম কিনা। বেসিক্যালি আলোচনাগুলো ঢোকাও বিব্রতকর। তারপরে যেহেতু কোশ্চেনগুলো আসে আমাদের তো ডিল করতেই হয়। ব্যাপারটা হচ্ছে, দেখেন আমি তো এর আগেও বেশ কয়েকটা পার্টির সাথে ইনভলভ ছিলাম, অর্থাৎ শিবিরের সাথে আমার সম্পর্কটা শেষ হয় ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের শুরুর দিকে। শিবিরের সদস্য ছিলাম, ইউনিভার্সিটিতে ছোটোখাটো দায়িত্ব পালন করেছি। তারপরে কিন্তু আমি শিবিরের সাথে আর যুক্ত হইনি। পরে আমি জেনারেল পলিটিক্স, অর্থাৎ শফিউল আলম প্রধানের যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ছিল বা আছে, জাকপার যে ছাত্র সংগঠন জাকপা ছাত্রলীগ, ওইটার আমি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলাম আর কি। তো ওই সময় থেকে কিন্তু আমি শিবিরের বাইরে। এরপরে ধরেন যে সর্বশেষ তো নাগরিক কমিটিতে ছিলাম, সেইখান থেকে বাংলাদেশে আসছি। তো ওই জায়গায় তো আপনি ওই বিটিম বলার কোনো সুযোগ ছিলও না আসলে। ফলে এইটা আমি আমার স্বাভাবিক রাজনৈতিক যাত্রা আকারেই দেখি এবং সেই স্বাভাবিক রাজনৈতিক যাত্রা আকারে এখন আমরা বাংলাদেশ গড়ে তুলছি, যেটা অভ্যুত্থানের পরে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছে এবং একটা পিওরলি একবারে স্বাধীন স্বতন্ত্র একটি রাজনৈতিক উদ্যোগ। এটা কারো বিটিম না, কিন্তু এটা তো আসলে এইভাবে প্রমাণ করা যাবে না। ফলে এটা আমি দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি বা বলছি, দ্যাটস ইট আর কি। আচ্ছা, এই যে আপনারা মানে বাহিরে কিন্তু আপনি যেটা বলছেন যে বি টিম না, কিন্তু বাহিরে কিন্তু আলোচনাটা খুব প্রখর যে আপনাদের সংগঠন পরিচালনার যে ফাইন্যান্সিং, এই ফাইন্যান্সিংটা আসলে জামাতের পক্ষ থেকে করা হয়। আচ্ছা, দেখেন, এক নাম্বার হচ্ছে যে ফাইন্যান্সের উৎস কি আপনিও আসলে জানেন না, যে বলে সেও জানে না। কিন্তু আমি অ্যাজ এ চিফ অর্গানাইজার বা নীতি নির্ধারণী পর্যায়ের একজন ব্যক্তি হিসেবে আমি জানি যে এটা নিয়ে আমরা কত স্ট্রাগল করতেছি। আমাদের যেটা হয় যে আমরা কালকে থেকে আমাদের 64 জেলার সফর শুরু হবে।
তো এই যে সফরটা শুরু হবে, এখন আমার ধরেন যে কথার কথা 5 লাখ টাকা লাগবে। এই 5 লাখ টাকা অ্যারেঞ্জ করার জন্য আমাদের 50 জন 100 জনের কাছে যেয়ে বলতে হয় ভাই, কনভিন্স করতে হয় ভাই 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন। এইভাবে করে করে আমরা ফাইন্যান্সটা ম্যানেজ করি। এবং আমরা তো আমাদের 3 মাস পর পর আমাদের আয় ব্যয়ের যেই হিস্ট্রি যেটা আছে ওটাও মানুষের কাছে ওপেন করে দিই। ফলে আমাদের ওই কারো কাছ থেকে এরকম টাকা নেওয়ার সুযোগটাও আসলে নাই, ওই সিস্টেমের মধ্যেই আমরা নেই। বরং আমরা চাচ্ছি অর্গানিক ওয়েতে নিজেরা কষ্ট করে করে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদের যারা নেতাকর্মী আছেন, তাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েই কষ্ট করে যেই জিনিসটা দাঁড় করাবো সেটা হবে অর্গানিক, এবং সেইটা আসলে দেশের জন্য কাজে লাগবে। ফলে আপনি বা যারাই এই কথাটা বলার চেষ্টা করে যে জামাতের ফাইন্যান্সে আপনি কোনো ধরনের পারলে প্রমাণ দেখান, এটা আমি মানে ওপেন আপনাদের মিডিয়ার থ্রুতে বাজি ধরতে রাজি আছি যে কেউ এইটা প্রমাণ করতে পারবে না যে জামাতের কাছ থেকে আমরা কোনো ধরনের ফিনান্সিয়াল বেনিফিট নিয়ে থাকি বা নিচ্ছি বা টাকা নিচ্ছি, এরকম আর কি। জামাতের বাইরে তো ধরেন অন্য রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে ফাইন্যান্সিং নিয়ে থাকে, যে ধরেন বিভিন্ন জায়গা থেকে কোনো ব্যবসায়িক নেতা দেয় বা বিদেশ থেকে ফান্ড আসে। আপনাদের কি আসলে এরকম বাংলাদেশে কোনো ব্যবসায়ী গ্রুপ আছে কিনা যারা আপনাদেরকে প্যাট্রোনাইজ করে, পরবর্তীতে কোনো কারণে আপনারা ধরেন এই যে গণঅভ্যুত্থানের জুলাই আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার, আপনারা কোনোভাবে আপনারা তাদেরকে সাপোর্ট করবেন, তারা আপনাদেরকে সাপোর্ট করে, এরকম না, এইরকম কোনো ব্যবসায়ী এখন পর্যন্ত নাই, বাট আমাদের এরকম মনে হয় হওয়া দরকার, কারণ আমরা তো অনেক কষ্ট করে চলতেছি। বাই দ্য ওয়ে, এখানে আমাদের খুব স্পেসিফিক আমাদের যে ফিনান্সিয়াল পলিসি, এটাও আমাদের ওয়েবসাইটে পাবলিক করা আছে। এইখানে কিছু নীতিমালা আমাদের আছে। এক নাম্বার হচ্ছে আমাদের আয়ের উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের পার্টির সাথে যারা ইনভলভ, ইনক্লুডিং সেন্ট্রাল কমিটি, তাদের একটা সাবস্ক্রিপশন ফি কিংবা একটা চাঁদা নির্ধারিত থাকে, এটা তারা প্রত্যেক মাসে দেন। এর বাইরে আমাদের এই ধরনের যে ইতিবাচক রাজনৈতিক যে ধারা, এটার ব্যাপারে বিপুল সংখ্যক মানুষের একটা আগ্রহ আছে, এক্সপেকটেশন আছে, তারা এটা সহযোদ্ধা সহযোগী হতে চান। হয়তো তারা নানা কারণে সরাসরি ইনভলভ হতে পারছেন, এরকম একটা জেনারেশনও আছেন। ফলে তাদের কাছে যে যদি আমরা এই জিনিসটা ওইভাবে তাদের কনভিন্স করতে পারি, তাহলে তারা কিছু কিছু টাকা আমাদের দিচ্ছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখন পর্যন্ত কোনো বিগ কর্পোরেশনের কাছে আমরা ধর্ণা দিচ্ছি না, টাকা নিচ্ছি না। এখন বলতে পারেন আপনারা কি কখনো বিগ কর্পোরেশনের কাছে যাবেন না বা তাদের কাছ থেকে টাকা নেবেন না? টাকা না নেওয়ার কোনো নীতিমালা নাই, বাট নেয়ার প্রক্রিয়া সংক্রান্ত কিছু নীতিমালা আছে। যেমন আমরা যদি কোনো আমাদের কিছু থ্রেশহোল্ড ধার্য করা আছে যে কোনো মানে কর্পোরেশন থেকে আমরা যদি 5 লাখ টাকার অধিক নেই, তাইলে তার সাথে কিসের বেসিসে, মানে সে যদি আমার এমন পরিমাণ টাকা দেয় যেটার মধ্য দিয়ে আমার পার্টির ডিসিশন মেকিংয়ে সে হস্তক্ষেপ করতে পারে বা এটাকে কি বলা যায়, কোনো দিকে হেলাই দিতে পারে, এরকম যদি কোনো ঘটনা হয়, তাহলে তার সাথে কিসের বেসিসে, কি গিভ অ্যান্ড টেকের বেসিসে আমি টাকাটা নিচ্ছি, এটা আমরা পাবলিক করে দেব। এখন আপনি এই কোশ্চেনটা করবেন যে আপনি পাবলিক করে দিলে তো সে তো এই মানে ইনসিকিউর ফিল করবে এবং সে তো টাকাটা দিবে না। আমাদের কথা হচ্ছে এই টাকাটা তাইলে আমাদের দরকার নেই। আমাদের যে এই ধরনের দুর্বৃত্তায়নের অর্থনৈতিক যেই মানে মানি মাসুলের যে রাজনীতি, এইটাই যেহেতু আমরা অল্টার করতে চাচ্ছি, এটা পরিবর্তন যেহেতু আমরা করতে চাচ্ছি, আমরা এই স্ট্রাগলটা করতে হবে। আমরা এই বড় ডোনেশনটা পাবো না বা বড় কারোর কাছে ওই বিক্রি হয়ে যাইতে হবে না, এই চিন্তাটা মাথায় রেখেই আমরা আসলে স্ট্রাগলটা করতেছি এবং শুরু থেকে এই স্ট্রাগলটা আছে এবং আমরা এই স্ট্রাগলটা করতে চাই আর কি। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে কোনো ধরনের এই অনৈতিক কাজের সাথে কখন বাংলাদেশ আপোষ করবে না? হ্যাঁ, কারণ হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথই দেখেন, এই একটা সে একটা ইতিবাচক ধারার রাজনীতি করতে চায় এবং আমরা যেই কথাগুলো বেশি বেশি বলি এর মধ্যে অন্যতম হচ্ছে যে মানি মাসুলের যে রাজনীতি, দুর্বৃত্তায়নের যে রাজনীতি, অর্থাৎ অবৈধ টাকা এবং অবৈধ টাকার থ্রোতে যে রাজনীতি মোবিলাইজ হয় বাংলাদেশে, আমরা এটার বিরুদ্ধে থাকতে চাই, আমরা দুর্নীতির বিরুদ্ধে থাকতে চাই। ফলে আমাদের এই লড়াইটা করতে হবে। আমি একটু জানতে চাই আসলে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আপনাদের জাতীয় নাগরিক কমিটির পর হলো এনসিপি, যেটা পার্টি এখন রূপ নিয়েছে, সেখানে আসলে নাগরিক কমিটিতে আপনারা একটা বড় স্টেক হোল্ডার ছিলেন। এরা ওইখান থেকে বের হওয়ার কারণটা কি? ওইটা বাদ দিয়ে আপনারা এনসিপিতে না গিয়ে বাংলাদেশ কেন করলেন? আচ্ছা দেখেন, আমি প্রথমে কিছু কথা বলছিলাম, আমরা বা আমি পার্সোনালি বা আমাদের সাথে যারা আছেন, আমাদের একটা ইনহেরেন্ট বা ইনবিল্ট ভিশন আছে। সেটা হচ্ছে যে বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক প্রক্রিয়া, এটাকে চেঞ্জ করতে হবে।
এইটাকে চেঞ্জ করে বিদ্যমান মানে ধরেন যে আপনি একটা এমপি ইলেকশন করবেন বাংলাদেশে, কম হইলেও 10 কোটি টাকা আপনার এখানে শুধু নির্বাচনকালীন ব্যয় করতে হবে। ফলে 10 কোটি টাকা যখন আপনার নির্বাচনকালীন ব্যয় করতে হবে, আপনি ওইটাও মাথায় রাখবেন যে এমপি হওয়ার পরে কিভাবে আবার 20 কোটি টাকা উসুল করব। এবং 10 কোটি টাকা যখন আপনার নির্বাচনকালীন ব্যয় থাকবে, আপনি তো জানেন যে আপনার হাতে 6 মাস 1 বছর সময় আছে, এটা ম্যানেজ হবে না, আপনি আয় করতে পারবেন না। ফলে আপনি বিভিন্ন করাপ্টেড পিপলের কাছ থেকে এই টাকাটা আপনি আবার নেবেন, সেটা ধার হোক কিংবা কোনো গিভ অ্যান্ড টেকের বেসিসে হোক। ফলে আপনি কখনোই দেশ সেবার কাজে আসলে দিন শেষে থাকতে পারবেন না। ফলে আমরা এই যে দুর্বৃত্তায়নের যে একটা রাজনৈতিক চক্র বাংলাদেশে গড়ে উঠছে, এইটাই চেঞ্জ করতে চাই। এবং এই চেঞ্জটা যদি আমরা না করতে পারি, তাহলে আসলে আমাদের এই যে ইয়াংদের যে রাজনীতির কথা চলতেছে, নিউ জেনারেশন যে রাজনীতির কথা চলছে, দিন শেষে এই রাজনীতিটা চলবে না। ফলে আমরা যখন নাগরিক কমিটি বলেন বা এক্সওয়াইজেড যেখানে ছিলাম, আমরা এই স্বচ্ছতাটা সবসময় এনশিওর হওয়ার চেষ্টা করছি। দুই তিনটা জিনিস। একটা নাম্বার যে ধরেন আমার একটা ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি লাগবে, এর বাইরে ফলে আমার নীতিমালা কি, কোত্থেকে টাকা আসতেছে, কিভাবে টাকা খরচ হচ্ছে, কোন খাতে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে, এর একটা হিসাব নিকাশ অন্তত কেন্দ্রীয় কমিটির সদস্যদের জানা থাকা উচিত বলে আমরা মনে করেছি। এবং জেনারেল মিটিংগুলোতে এগুলো আমরা বারবার বলেছি, কিন্তু আমরা এইটার আসলে দিন শেষে কোনো সুরাহা পাইনি। দ্বিতীয় আর একটা ব্যাপার আছে যে আমরা তো একটা নিয়মতান্ত্রিক সিস্টেমেটিক পলিটিক্যাল প্ল্যাটফর্ম বা পার্টির দিকে যাত্রা করতে চাই, যেইটা হবে বিদ্যমান যে রাজনৈতিক যে দলগুলো আছে সেটার থেকে ডিফারেন্ট। আপনি ধরেন বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে, ম্যাক্সিমামের ক্ষেত্রে তার হয়তো কেন্দ্রীয় সভাপতিও তার গঠনতন্ত্রে কী লেখা আছে, কোনো একটা প্রবলেম কীভাবে সলভ করবে সেটা হয়তো সে জানে না, বা তার জানার দরকারও পড়ে না, তার নেতাকর্মীরাও হয়তো এটা অনেক সময় জানতে চান না। কিন্তু আমরা যখন নিউ জেনারেশনের পলিটিক্সের কথা বলছি, আমরা বলছি যে একটা গঠনতন্ত্র থাকতে হবে, সেই গঠনতন্ত্রের বেসিসে আমাদের অর্গানোগ্রাম ডিজাইন, কারে কী দায়িত্ব দেওয়া হবে, নেতা নির্বাচনের কী প্রক্রিয়া হবে, এই জিনিসগুলো থাকা আবশ্যক। ফলে আমরা ধরেন যে এই গঠনতান্ত্রিক প্রক্রিয়া মানে আমাদের কোনো গঠনতন্ত্র ছিল না আমরা যতদিন নাগরিক কমিটিতে ছিলাম। এটা বারবার বলার পরেও গঠনতন্ত্র হয় না, কিন্তু অন্যান্য কাজ তো ঠিকই আগায় গেছে। ফলে এইখানে একটা অস্বচ্ছতা নানা সময় তৈরি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। ফলে ধরেন আমাদের যে 3-4 মাসের জার্নি, সেখানে যেহেতু আমরা অর্থনৈতিক এবং সিস্টেমেটিক মানে গঠনতান্ত্রিক কোনো স্বচ্ছতা আমরা এনশিওর করতে পারি নাই বা হইতে পারি নাই, যার কারণে আমাদের কাছে একটা সময় এসে মনে হয়েছে, যখন পার্টিতে এটা ট্রান্সফার হয়, রূপান্তরিত হয়, তখন আমাদের মনে হয়েছে আমরা যে স্বপ্নটা দেখতেছি আসলে সেই স্বপ্নটা হয়তো এইভাবে এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে বাস্তবায়িত হবে না, যার কারণে আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে এনসিপিরও তো নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে, তারা আপনি যেই কথাগুলো এখন বলছেন স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাজনৈতিক কালচার আপনারা গড়ে তুলতে চান, তারা তো একই কথা বলে। হ্যাঁ, একই কথা বলে। এখন ধরেন যে আপনি আমাকে একটু বিব্রতকর জায়গায় ঠেলে নিচ্ছেন বারবার। সে দেখেন আমরা যেই কাজটা করছি, মানে আমি এই তুলনার আলাপে ঢুকতে চাই না, একেবারেই চাই না। তারপর আপনারা কোশ্চেন করলে তো আমাদের উত্তর দিতেও হয়। সে ধরেন আমরা কি করেছি, আমরা আমাদের 3 মাসের আয় ব্যয়ের হিসাবটা অনলাইনে পাবলিক করে দিয়েছি, আর আমাদের ফিনান্সিয়াল পলিসিটাও পাবলিক করে দিয়েছি। এরপর আমরা পাবলিকের কাছে ক্রাউড ফান্ডিংয়ের জন্য, পাবলিক ডোনেশনের জন্য কল করেছি। এখন দেখেন এই কাজটা কিন্তু আমাদের ভাইরাও মানে এনসিপিও করেছে, কিন্তু সে কিন্তু তার যে 9 মাসের খরচ, আয় ব্যয়, এটা কিন্তু সে হিসাবটা দেয় নাই, দিতে পারে না। ফলে তারা যে 5 স্টার হোটেলে যে প্রোগ্রামগুলো করেছে, সেটার আয় ব্যয় আপনিও জানেন না, আমিও জানি না। ফলে স্বচ্ছতা তো এনশিওর হইল না। খালি ক্রাউড ফান্ডিং, মানুষের কাছে টাকা চাইলাম, এটাই যে স্বচ্ছতা, ব্যাপারটা তো এরকমও না। ফলে আপনি যখন মানুষের কাছ থেকে টাকাটা নেবেন, এটার আয়টাও যেমন আপনার ট্রান্সপারেন্ট হইতে হবে, ব্যয়টাও তো ট্রান্সপারেন্ট হইতে হবে। ফলে আপনি যদি এই তথাকথিত যে রাজনীতি বাংলাদেশে আছে বা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যেগুলো আছে, যাদের অর্থনীতির আয় ব্যয় সম্পর্কে আপনি পুরাই অন্ধকার, আপনি একটা নতুন রাজনীতির কথা বলেও যদি এইভাবে অন্ধকারেই রাখেন মানুষকে, তাহলে তো এখানে নতুন রাজনীতি দাঁড়াবে না। এবং আপনি একটা জিনিস মাথায় রাখেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যে দুর্বৃত্তায়নের রাজনীতির কথা বলা হয়, এখানে সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটে সেটা কিন্তু এই ব্ল্যাক মানি, অবৈধ টাকা। ফলে আপনি সবার আগে যদি নতুন রাজনীতি মানুষের কাছে মানে পপুলার করে তুলতে চান, সবার আগে আপনার অর্থনৈতিক স্বচ্ছতা, মানে এটা সবচেয়ে শর্টকাট। যেমন আপনি একটা পরিবর্তন ঘটাইতে চান, এটা 5 বছর 10 বছর মানুষ আস্তে আস্তে বুঝবে, কিন্তু অর্থনৈতিক যে ট্রান্সপারেন্সির ব্যাপার, এটা কিন্তু খুব শর্টকাটে। আপনার 1 মাস পর 2 মাস পর তো আপনি হিসাব দিচ্ছেন কিনা, এইটার বেসিসে কিন্তু মানুষের কাছে এটার একটা বার্তা যায়। ফলে আমাদের নেতার যারা আছেন, তরুণ নেতৃত্ব যারা আছেন, তাদেরকে আমি বলবো যে আসেন,
ট্রান্সপারেন্সির ব্যাপারে আপসহীন হই। আমরা শুধু কথা বলার ক্ষেত্রে না, কথা বলার সাথে সাথে আমরা এটা কাজেও ইমপ্লিমেন্ট করে দেখাই। আচ্ছা, একটা বিষয় খুব যে জুলাই আন্দোলনের মাধ্যমে আসলে অনেকগুলো সংগঠন গড়ে উঠেছে। জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে বা যেই পরিবারগুলো তাদের সন্তান, কারো মা, কারো বাবা, কারো বাচ্চা হারিয়েছে, এই পরিবারগুলোর খোঁজ কি আসলে যেভাবে সংগঠন হচ্ছে এভাবে কি তাদের পরিবারের প্রতি খোঁজ রাখছে, বা আপনার পক্ষতে আপনাদের দল কি খোঁজ রাখছেন? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এবং মানে সমসাময়িক এবং সময়োপযোগী প্রশ্ন করেছেন। দেখেন, এইখানে খুব ক্লিয়ারলি একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই বিশাল ম্যাসাকারের মধ্যে যে হাজার হাজার মানুষ ধরেন শহীদ হয়েছেন, তাদের পরিবারগুলো যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা ম্যাসিভ আকারে আহত হয়েছেন, বা যারা এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন নাই, এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে কোনো সংগঠন, ইন্ডিভিজুয়াল, সে যত বড়ই চ্যারিটি সংগঠন হোক বা রাজনৈতিক সংগঠন হোক না কেন, তাদের প্রপারলি দেখভাল করতে পারবে না। এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমরা বারবার বলতেছি এই দায়িত্বটা প্রপারলি রাষ্ট্রের নেওয়া উচিত। দেখেন, এখন পর্যন্ত শহীদের সুষ্ঠু গ্রহণযোগ্য তালিকায় এই গভর্নমেন্ট করতে পারে নাই, যে এই গভর্নমেন্ট হচ্ছে এই বিপ্লবের ফলে বা এই রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে। ফলে আপনি যদি দেখেন যে আমাদের হিস্ট্রিতেও যদি দেখেন, ৭১-এর ফলে আমরা স্বাধীনতা পাওয়ার পরে আমাদের মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি, হ্যাঁ অনেক ক্ষেত্রে এক্সেস হয়েছে, সেটা অন্য ইস্যু, কিন্তু তাদের চিকিৎসা, তাদের মানে মিনিমাম যেই সাপোর্ট সিস্টেম দরকার ছিল, সেটা কিন্তু কোনো সংগঠন, কোনো রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন, কোনো সংগঠন কিন্তু সেটা গ্রহণ করেনি, বরং রাষ্ট্র গ্রহণ করেছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ছিল এবং সেখান থেকে জানেন যে তাদের সামগ্রিকভাবে তারা দেখভাল করেছে, এবং রাজনীতিতেও তাদের একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু বাংলাদেশে ছিল, এখনও আছে। ফলে এই কাজটা বেসিক্যালি রাষ্ট্রের করতে হবে। আমরা রাষ্ট্রকে এই ব্যাপারে মানে জবাবদিহিতার আওতায় আনতে চাই। প্লাস আমরা যেটা করতেছি, আমরা আমাদের সাধ্যের আলোকে খোঁজখবর রাখছি। সে ধরেন ঈদ গেল, ঈদে আমরা বিভিন্ন শহীদ পরিবারকে কিছু ধরেন আমাদের সাধ্যের আলোকে কিছু সহায়তা করেছি, বা আমরা ধরেন যখন দেশব্যাপী সফর করবো আমরা শহীদ পরিবারগুলোতে যাব। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে তো অঢেল টাকাও নাই, আর আমাদের কাছে অঢেল পাওয়ারও নাই, যেহেতু আমরা একটা জাস্ট রাজনৈতিক উদ্যোগ। ফলে আমি না পারতেছি হচ্ছে তাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যেতে। ইভেন সকল শহীদ পরিবারদেরকেও আমরা রিচ করতে পারতেছি না, ডিউ টু আমাদের ওই লিমিটেশন। প্লাস তাদের যে পাওয়ার কেন্দ্রে অনেকের ধরেন যে এখনও নাম ওঠে নাই, ধরেন যে সে মারাত্মকভাবে আহত হয়েছিল, আর সিনারিওটা ছিল যে কোনো হসপিটালে হয়তো তিনি যে স্থায়ীভাবে ট্রিটমেন্ট নিতে পারেন নাই, পলাতক অবস্থায় থেকে কোথাও চিকিৎসা তাকে নিতে হয়েছে, এখন তার তো কোথাও নাম নাই। এখন তার নামটা উঠানোর ক্ষেত্রে এটার সাথে সরকারি একটা মেকানিজমের রিলেশন আছে। ফলে আমরা যখন যাই তারা খুবই ধরেন আর্তনাদ করেন, দুঃখ প্রকাশ করেন, আমরা শুনি, আমরা বলি আচ্ছা আচ্ছা, মানে একটা ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি, কিন্তু আসলে এটা তো আমাদের আয়ত্তের বাইরে থাকে। আমরা ধরেন সরকারের যে সংশ্লিষ্ট জায়গায় কথা বললেও তারাও এই মানে খুব সিরিয়াসনেস যে ব্যাপারটা বা বোল্ড স্টেপ নেওয়ার যে ব্যাপারটা, ওইটা তো তারা নেন না। ফলে এইখানে এক ধরনের এক্সপেকটেশন গ্যাপ আমাদের আছে, ধরেন যে আহত শহীদ ফ্যামিলিগুলোর সাথে আমাদের। বাট আমরা তারপরেও আমরা আমাদের জায়গা থেকে তাদের এটা তো আসলে সরকারের সাথে তো আপনাদের একটা ভালো যোগাযোগ আছে বলেই আমরা জানি, তাহলে আপনারা এটা করতে মানে সরকার আপনাদের না, সরকারের সাথে তো আমরা তো ভাই কিংস পার্টি না, এবং সরকারের কারোর সাথে যদি যোগাযোগ থাকে, যেমন আমার সাথে কোনো উপদেষ্টার কোনো ধরনের যোগাযোগ নেই। আমাদের কারো যে যোগাযোগ থাকলে সেটা হলো পার্সোনাল যোগাযোগ। ধরেন যে আপনি উপদেষ্টা হয়েছেন, আমি আপনার পরিচিত, আমি আপনার সাথে একটা পার্সোনাল কমিউনিকেশন আছে, এইটার সাথে পাওয়ার ডিলিংসের যে জায়গাটা, ওইটা তো নেই। ফলে এই জায়গাটা এবং আমি কেন আপনাকে চাপ দিতে হবে, আপনি তো গভর্নমেন্ট। এই যে অভ্যুত্থানটা হইলো, এইটার কারণেই তো আপনি আজকে গভর্নমেন্ট। ফলে এটা তো আপনার নৈতিক দায়িত্ব, কেন আমার বলতে হবে? কিন্তু আমরা কোনোভাবেই সরকারকে সেই ধরনের যে সেই ফিলিংসের মধ্যে তাকে দেখি না। এবং দুঃখজনক হইলেও এই কোশ্চেন আমাদের এখন মানে করা লাগতেছে যে এই সরকারের বৈধতা কি, কেন তারা ক্ষমতায় আছে, কি দায়িত্ব তাদের যে প্রধান 3টা দায়িত্ব ছিল, যে ধরেন বিচার করা, আজকের বিচারের আপডেট কি? আমরা 1 বছরে কি এখন বলতে পারতেছি যে 1 বছরে আমরা 1 বছর সময় অতিক্রম করেছি, যে আগামী 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে আমরা 50 জন আওয়ামী মন্ত্রী, এমপি বা যারা একেবারে শুটার ছিল তাদের বিচার প্রক্রিয়া শেষ করতে পারবো? বা 10 মাসে কি একজন কেউ পেরেছি?
পারেনি। ফলে বিচারের অগ্রগতির ব্যাপারে আমরা প্রচণ্ড রকমের হতাশ। দ্বিতীয় নাম্বার ধরেন সংস্কার। সংস্কার নিয়ে এখন এক ধরনের ওই যে মজমা বসানো হয়েছে, যে সবাই মিলে গোল গোল করে আলাপ করতেছে। আপনি যদি বলেন আপনি এই রক্তের ম্যান্ডেট নিয়ে যদি আপনি আসেন, তাহলে মানুষের যেই চাহিদা বা এক্সপেকটেশন বা ইতিবাচক রাজনীতি গড়ার জন্য যেই যেই জায়গাগুলো আছে এটা তো আপনি পুশ করবেন। আর যদি আপনার বৈধতা নিতে হয় সেটা পাবলিকের কাছ থেকে নেবেন, গণভোট দিবেন, পাবলিকের মতামত যাবেন। আমরা দেখলাম যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো জমা হয়েছে, তাও পর্যাপ্ত মানুষের সাথে, স্টেক হোল্ডার্সদের সাথে কথা বলা হয় নাই। ফলে সেখানে অনেকগুলো কিন্তু কোয়েশ্চেনে উঠেছে। এখন আবার ঐক্যমত কমিশন যেই কাজটা করতেছে, এটা ভালো না খারাপ এটা তো তারাই হতাশা প্রকাশ করতেছেন, তারাই বলতেছেন এখানে খুব ভালো খাওয়া দাওয়া হয়। ফলে কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট হচ্ছে হয়তো, বাট এইটা তো আপনার যেটা ভালো সেটা আপনি পুশ করবেন। এবং যদি রাজনৈতিক দলের তো পার্সোনাল এজেন্ডা আছে, তার এজেন্ডার সাথে সেটা ম্যাচ করলে সে হ্যাঁ বলে, ম্যাচ না করলে না বলে। ফলে আপনি তো এটা পাবলিকের কাছে থ্রো করতে পারতেন। ফলে এই ধরনের একটা নাট্যমঞ্চ বানায় সেখানে এটা ঘুরঘুর করলে তো তাইলে তো পাবলিকের সাথে আপনার জবাবদিহিতা এনশিওর হইল না। ফলে সংস্কার প্রক্রিয়াও আমরা জনমুখী পদক্ষেপের মধ্য দিয়া এবং মানে ইতিবাচক ধারায়, যেটা একটা হলো কোনো পার্টি সে ধরেন তার জন্য এটা পজিটিভ হচ্ছে না, ফলে সে এটা নিয়ে বদার না। ফলে এইরকমভাবে তো সংস্কার হইলে সেখানেও আমাদের হতাশার জায়গা আছে। 3 নাম্বার হচ্ছে নির্বাচন। আজকে দেখেন একটা বছর চলে গেছে, এখন পর্যন্ত আপনি সুনির্দিষ্টভাবে বলতে পারবেন না কবে নির্বাচন হবে। ফলে আপনি কোনো সুনির্দিষ্ট রূপরেখা যদি পাবলিকের কাছে না দিতে পারেন, তাইলে তো এইখানে একটা নানা ধরনের অস্বস্তি তৈরি হবে এবং এবং নানা ধরনের কিংস পার্টি ডেভেলপমেন্টের যে গুঞ্জন বাংলাদেশি হিস্ট্রিতে নানা সময় ছিল, সেই গুঞ্জনগুলো আবার চাউর হবে এবং আগামী ইলেকশন আবার ইঞ্জিনিয়ারিং প্রসেসের মধ্যে ঢুকে পড়বে কিনা এই আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এবং মানুষের মধ্যে তৈরি হয়েছে যে প্রথম যে ইয়াটা ছিল যে ডক্টর ইউনূস আছেন, বাংলাদেশ 100% ফেয়ার ইলেকশন হবে। এখন পাবলিকের কাছে যান, দেখবেন যে সে এই ফিলিংসটা আর আগের মতো নাই তার কাছে। সে হেজিটেট ফিল করছে, সে কনফিউজড যে আসলে কি ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে না জুলাইতে হবে, এখানে ইঞ্জিনিয়ারিং হবে কি না, এখানে ফেয়ার প্রসেসে ফেয়ার ভোটিং সিস্টেমের মধ্যে দিয়ে লিডারশিপ আসবে কি না, নাকি হচ্ছে কেউ কেউ কারো সাথে ম্যানেজ করে এমপি হয়ে যেতে পারবে। এই যে অস্বস্তিগুলো তৈরি হয়েছে এটা তো কল্যাণকর না। ফলে এই 3টা জায়গায় দেখবেন যে মোটা দাগে সরকারের প্রচণ্ড ব্যর্থতা আছে। খুব ক্লিয়ার কথা হচ্ছে, যদি গভর্নমেন্ট এই 3টা ব্যাপারে সুস্পষ্ট কোনো নির্দেশনা খুব অল্প সময়ের মধ্যে জাতির সামনে না দিতে পারে, দেখবেন যে এই সরকার জনরোষে পড়বে। এই সরকার যতই অভ্যুত্থানের সরকার হোক না কেন, তার বিরুদ্ধে জনগণ আবার জারাই যেতে পারে। আজকে দেখবেন যে আপনি এই সরকার বিচার করছে না, ফলে আওয়ামী সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আবার পাবলিক ধরে আইনা ধরেন যে থানায় দিলে উল্টা যারা ধরে আনছে তাদের বিরুদ্ধেই অনেক সময় অ্যাকশন হচ্ছে। ফলে একটা ক্যাওয়াটিক অবস্থা। আমরা ধরেন মব চাই না, মবের বিরুদ্ধে আমরা সবাই। একটা মব চলতে থাকলে কোথাও সেই রাষ্ট্র কোনোভাবেই মানে রাষ্ট্র হয়ে উঠতে পারবে না, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না সেখানে। কিন্তু এই যে মব বিরোধী আমরা, এইটা তো পাবলিকের, আমরা যারা রাজনীতি করি তার তো পাবলিকের কাছে যাইতে হয়। গভর্নমেন্টের তো পাবলিকের কাছে কোনো ধরনের জবাবদিহিতা নাই, কারণ সে তো বদার্ড না। তো আমরা যারা পাবলিকের কাছে যাই, আমি যখন যাই বলে ভাই মব করো না, তো এটা আমাদের জন্য অশান্তি। সে বলে যে আপনি কে, আমার বাসার সামনে তো আওয়ামী লীগ ঘুরে বেড়াচ্ছে, আমার নাকের ডগায় তো আওয়ামী লীগ সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, যে আমার ভাইকে গুলি করছে সে আমার বাসার পাশে ঘুরে বেড়াচ্ছে, এ ব্যাপারে আপনার স্টেপ কি? আমার তো জবাব নেই। ফলে আমরা পলিটিশিয়ানরা হচ্ছে মব অফ করার ব্যাপারে সবচেয়ে তৎপর ভূমিকা পালন করতে পারবো, বাট আমার হাতেও তো পাবলিককে শান্ত করার মতো কোনো অস্ত্র নাই। ফলে আমরা মনে করি এই গভর্নমেন্ট যদি এই 3টা জায়গায় সুস্পষ্টভাবে কোনো পদক্ষেপ নিতে, রূপরেখা দিতে ব্যর্থ হয়, আমার মতে তার স্টেপ ডাউন করা উচিত, তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। তা আপনার এই যে জুলাইয়ের একটা স্টেক হোল্ডার হিসেবে জুলাইয়ের এমন কি স্মৃতি আছে যেটা আসলে আপনাকে প্রতিনিয়ত নাড়া দেয়? না, এইটা তো ধরেন যে মানে আমার সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি হচ্ছে 5 তারিখ। 5 তারিখ এই জন্য যে ধরেন আমরা যাত্রাবাড়িতে সবাই বিজয় মিছিল করতেছি এবং জানেন প্রচুর স্ল্যাং, মা বোন সবাই মিলে ওই দিন ধরেন যে উদযাপন করতেছে। কিন্তু আপনার যে কাজলা যাত্রাবাড়ির একটু ওই সাইডে, ওইখান থেকে যেই মানুষগুলো এই যে ধরেন 2টা 2:30টার পরেও যেই মানুষগুলো যাত্রাবাড়ি সরাসরি যাত্রাবাড়ির মোড়ের দিকে, যাত্রাবাড়ি থানার সামনে থেকে যারা আসতেছিল, তাদের উপরে কয়েক দফায় ক্র্যাকডাউন হয়েছে হাসিনা পালায় যাওয়ার পরেও।
অর্থাৎ আমাদের বিজয় মিছিল শুরু হওয়ার পরেও বিজয় মিছিল নিয়ে যারা সামনে আগাইছে তাদের বিরুদ্ধেও এই হাসিনার যে কুখ্যাত বাহিনী তিনি বানাই তুলছিলেন পুলিশের মধ্যে, তারা কিন্তু গুলি চালাইছে এবং অসংখ্য মানুষ ওই দিন ওই জায়গায় মারা গেছে। এবং আমরা একদিকে বিজয় মিছিল করতেছি, আর একদিকে যখন একটু মানে হচ্ছে, কর্নারে একটা হসপিটাল ছিল আবাবিল হসপিটাল, ওখানে ভ্যানে করে করে মৃত অর্ধমৃত এইভাবে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছিল। এইটা সবচেয়ে প্যাথেটিক ছিল পরে। এবং একটা সময় এসে আমাদের রিয়েলাইজ হলো যে এই পথটা তো এখনও অনেক বেশি অনিরাপদ। আবার ওইদিকে ধরেন সবাই শহীদ মিনারের দিকে ধাবিত হচ্ছে। এই ধাবিত হওয়ার তো কয়েকটা ব্যাপার ছিল, যে একটা যদি বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়া হয় সেটা হয়তো শহীদ মিনারের দিকে হইতে পারে, যেটা আলটিমেট হয় নাই। আবার আর একটা বিষয় ছিল যে এটা আবার হাত ছাড়ানো হয়, যে আমরা এক জায়গায় যে ব্যাপক মোবিলাইজেশন গড়ে তুলি। তখন আমরা ধোলাইপাড় যাত্রাবাড়ি থেকে একটা রাস্তা ধোলাইপাড়ের দিকে গেছে, জানেন, আমরা ধোলাইপাড় থেকে ধরে মিছিল করে করে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের দিকে বা শহীদ মিনারের দিকে আসে। সো এইটা আমার জন্য খুব প্যাথেটিক ছিল। এবং জানেন রাতের বেলা যখন আবার ফিরি, ওই রাস্তা ধরে আমরা একটা ট্রাক রিজার্ভ করছিলাম আর কি, সারা ঢাকা উদযাপন বা ঘুরে বেড়ানো যাই বলেন। তো তখন রাতে ফেরার সময় দেখতেছি পুরা থানা জ্বলতেছে আর কি, আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, পুরা থানা জ্বলতেছে। সো এইটা সবচেয়ে প্যাথেটিক জায়গা ছিল, যে ওই থানাটা সন্ধ্যা পর্যন্ত এই হত্যাকাণ্ডগুলো চালাইছে এই নিরস্ত্র মানুষের উপর। সো এইটা ছিল সবচেয়ে বিভৎস এবং প্যাথেটিক। এবং ধরেন যে পরের দিন আমি ওই থানার ড্যামরা যে রোড, ওই রোড ধরে হাঁটতেছিলাম, তো দেখি যে কিছু লাশ পড়ে আছে এখন, হয়তো পুলিশ বা মানুষ যারই লাশ হোক না কেন। মানে এই দৃশ্যগুলো মানে ভালো ছিল না আর কি আমাদের জন্য। তো এই যে এক বছর পূর্তিতে জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে আসলে বাংলাদেশের পক্ষ থেকে কি ধরনের কর্মসূচি বা আপনারা কি করতে চান এক বছরের? আচ্ছা, আমরা তো 36 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। যেমন কালকে থেকে আমাদের বিভাগীয় গণসংযোগগুলো শুরু হবে আর কি। যেহেতু এখন পর্যন্ত আমাদের ঘোষণাপত্র যেহেতু আসে নাই, তো ঘোষণাপত্র এটা তো ধরেন যে আকাশের দিকে থুতু দিলে নিজেদের গায়েও পড়ে। যে ধরেন আমাদের সরকার আমাদের কাছে সাথে দফায় দফায় ওয়াদা করে এখন পর্যন্ত ঘোষণাপত্র দিচ্ছেন না। এখন মানুষের কাছে আবার যে বলা যে ঘোষণাপত্রের দাবিতে আসছি, এটাও বিব্রতকর। কিন্তু এরকম বিব্রতকর কাজই আমাদের এখন বেসিক্যালি করতে হচ্ছে, এবং এই বাস্তবতার মুখে এই সরকার আমাদের ঠেলে দিয়েছেন। সো যেহেতু তারপরেও মানে আমরা ঘোষণাপত্র দরকার আমরা মনে করি, ফলে এই ঘোষণাপত্রের দাবিতেই আমরা 64 জেলা সফর করব। কালকে থেকে হচ্ছে আমাদের বরিশাল বিভাগ শুরু হচ্ছে, পরশুদিন থেকে আমাদের রংপুর বিভাগ শুরু হচ্ছে। এইভাবে করে প্রত্যেকটা বিভাগে গেলে আমরা সবগুলো জেলা কভার করে আসব। সো জনমত যেহেতু আলটিমেটলি হয়তো আমাদের একটা ম্যাস মোবিলাইজেশনের দিকে যাওয়া লাগতে পারে সরকারকে বাধ্য করার জন্য, তো সেই জন্য আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। 64 জেলায় যাচ্ছি মানুষের সাথে কথা বলার জন্য, আমাদের সংগঠক যারা আছেন তাদেরকেও কানেক্ট করে। এর বাইরে ধরেন যে আমাদের ঢাকায় একটা বিক্ষোভ হবে অগস্টের শুরুতে, আগস্টের 1 তারিখে আর কি। এর বাইরে ধরেন যে বিশেষ বিশেষ যে দিন ঘটনাগুলো আছে, মাদ্রাসা ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটি, সাধারণ ছাত্র জনতা, এদেরকে স্মরণ করে করে আমরা আলাদা আলাদা কর্মসূচিও গ্রহণ করেছি আর কি। সো এই কর্মসূচিগুলো আমাদের মাসব্যাপী পালিত হবে ইনশাআল্লাহ আর কি। এই নির্বাচন মানে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে দলগুলো গঠিত হয়েছে, অনেকেই আসলে নির্বাচন কেন্দ্রিক অনেক বেশি অ্যাক্টিভ। তারা আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে জুলাই যে স্মৃতিকে ধারণ না করে নির্বাচনটাকে বা ক্ষমতায় যাওয়াকে একটা বড় মানে জায়গা মনে করছে। বাংলাদেশে কি এরকম কোনো ভাবনা করছে যে আমি সব বাদ দিয়ে গণসংযোগ করব, জনমত জরিপ করব, আমি আমার দলের লোক নিয়ে আসবো, এরপর আমি নির্বাচন করবো, আমি ক্ষমতায় যাব, এরকম চিন্তা? না, দেখেন, আমরা খুব শর্টকাটে আওয়ামী লীগ হয়ে উঠতে চাই না। এটা খুব প্যাথেটিক। ধরেন যে মুক্তিযুদ্ধ জিনিসটাকে বিতর্কিত যে হয়ে উঠছে, যে মুক্তিযোদ্ধা কিছু কিছু ক্ষেত্রে খুব নেতিবাচক শব্দ হয়ে গেছিল। কারণ মুক্তিযোদ্ধার তকমা দিয়ে ধরেন যে এই মুক্তিযোদ্ধার নাতি সেজে, মুক্তিযোদ্ধার ছেলে সেজে ধরেন যে বিভিন্ন জায়গায় কোটায় চান্স পাওয়া, কিংবা মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় লুট করা, এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে। ফলে এটা একটা সময় যে খুব নেতিবাচক শব্দে পরিণত হয়েছিল, এবং এটাকে খুব বাজেভাবে আওয়ামী লীগ ব্যবহার করতে করতে এটা, কিন্তু সেইটার জন্য 50 বছর সময় কিন্তু লাগছে। 50 বছর পরে আইসা এই শব্দটা খারাপ শব্দে পরিণত হয়েছে। কিন্তু আমরা এতটাই দুর্ভাগা যে ধরেন বিপ্লবের 1 বছর যায় নাই, 6 মাস 7 মাস যাইতে যাইতে যে বিপ্লবের সাথে
ম্যাচিং যে শব্দটা ছিল সমন্বয়ক, যারা এটা নেতৃত্ব দিয়েছেন, এই সমন্বয়ক শব্দটা নেতিবাচক শব্দে পরিণত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে গালিতে পরিণত হয়েছে। ও তুই সমন্বয়ক, দুর্নীতি টুর্নীতি করস নাকি, কত পাইছস, এইরকম একটা জায়গায় চলে গেছে। যে সমন্বয়ক সে চাঁদাবাজির সাথে জড়িত থাকতে পারে, সমন্বয়ক সে টেন্ডারবাজির সাথে জড়িত থাকতে পারে। এই যে মাত্র 10 মাসে বা 1 বছরের মধ্যে এই ঘটনাটা ঘটলো, অ্যাজ এ জেনারেশন হিসেবে আমাদের যেন বড় একটা অর্জন আছে যে আমরা হাসিনার মতো রেজিমকে ফালাই দিতে পারছি। নির্বাচন কমিশনের আবেদনের সম্প্রতি একটা আবেদনের স্লট শেষ হয়েছে, আমরা আবেদন করি নাই। কারণ আমাদের জায়গা হচ্ছে জুলাইয়ের যেই স্পিরিট মানুষের মধ্যে তৈরি হয়েছিল, যে ইতিবাচক বাংলাদেশ গড়া, একটা ধরেন যে দুর্বৃত্তায়নের রাজনীতিকে পরিবর্তন করা, বিদ্যমান সংস্কৃতিকে পরিবর্তন করা, এই জায়গাটায় যদি আমরা হাত না দিয়ে শুধুমাত্র এই রাজনীতি এমনই এই কথা বলে এই যে মানি মাসলের যে দুর্বৃত্তায়নের রাজনীতি ওই দিকেই আমরা যাত্রা করি, তাইলে আসলে কোনো পরিবর্তন আসবে না। ফলে আপনি খেয়াল করবেন যে অভ্যুত্থানের পরে প্রথম 3 মাস মানুষের মধ্যে একটা তীব্র আগ্রহ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে সে নিজেই দেশ সেবার কাজে নিয়োজিত হয়ে গেছিল কোনো ধরনের রয়্যালিটি ছাড়া। সেই ধরেন যে রাতের বেলা ডাকাত পড়লে সে ছুটে যাইত, তার অস্ত্রশস্ত্র বলেন বা নিজের যা সামর্থ্য আছে সেটার বেসিসে। ধরেন যখন জ্যাম লেগে যেত সে ট্রাফিক পুলিশ হয়ে যেত এটা ঠিক করার জন্য। এইভাবে করে সে প্রত্যেকটা সেক্টরে একটা দেশ গড়ার একটা প্রত্যয় তার মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু তারা একটা সময় যে দেখলো যারা যাদের আশায় তারা এই কাজটা করতেছেন তারাই করাপ্টেড হয়ে যাচ্ছেন। তারা তো একটা রাজনৈতিক পরিবর্তন চাইছিলেন, কিন্তু এই পরিবর্তনের যারা ভ্যানগার্ড ছিল তারাই দেখা গেল যে পরবর্তীতে আর মানে রাজনীতি এমনই বইলা এই দুর্বৃত্তায়নের রাজনীতির দিকে যাত্রা শুরু করছেন। ফলে তার আশাভঙ্গ হয়েছে তাদের। আমরা ওই আশাটাকে আবার রিবিল্ড করতে চাই, মানুষের মধ্যে ওই আকাঙ্ক্ষাটা আবার তৈরি করতে চাই। ফলে এখনই যদি আমরা নির্বাচনী আলাপের মধ্যে ঢুকে যাই তাহলে আমাদের কম্প্রোমাইজ করতে হবে। আমাদের যেহেতু আমাদের পার্টিটা ধরেন এখনও বড় পার্টি না, ফলে আমাদের সমর্থকদের মধ্যে এক্সপেকটেশন তৈরি হবে যে একটু কায়দা করে কোনো একটা জোটে ঢুকে 2-4টা আসন নেওয়া এখন খুব জরুরি, তাইলে তো পাওয়ার প্র্যাকটিসের মধ্যে ঢোকা যাবে। এই ধরনের সিচুয়েশন যাতে তৈরি না হয় এজন্য এই ব্যাপারে আমরা খুব সিনসিয়ার এবং সতর্ক। আমরা আস্তেই আগাইতে চাই এবং আমরা যদি আমাদের যে টার্গেট সারা দেশে আমাদের নেটওয়ার্কটা শক্তিশালী কমিটি গঠন এবং মোবিলাইজেশনের ক্যাপাসিটি আগে অর্জন করতে চাই, এই ক্যাপাসিটি হইলে এরপরে আমরা চিন্তা করব বা সিদ্ধান্ত নিব যে আমরা রাজনৈতিক দলের যে প্রক্রিয়া নিবন্ধন বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে ওইদিকে আমরা ঢুকবো কি ঢুকবো না। ফলে এটা ধরেন আসন্ন যে নির্বাচনে আছে এটার আগে নাও হইতে পারে, নির্বাচনের পরেও হইতে পারে। অর্থাৎ আমরা আসন্ন ইলেকশন নিয়ে অত বেশি বদার না, বরং আসন্ন ইলেকশন কিভাবে সুষ্ঠু হবে এবং এইখানে আমাদের যে চেতনাগুলো মানুষের মধ্যে তৈরি হয়েছিল, এক্সপেকটেশন তৈরি হয়েছিল ইতিবাচক রাজনৈতিক ধারার ব্যাপারে, সেই চেতনাগুলো যাতে অক্ষুণ্ণ থাকে বা যত দূর বা যতটুকু প্রোটেক্ট করা যায় আমরা অ্যাজ এ প্ল্যাটফর্ম আকারে এটা প্রোটেক্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এবং আমরা নির্বাচনে এই রোলটাই পালন করব যাতে কোনো ধরনের যে আওয়ামী দোসর কিংবা ধরেন যে কোনো চাঁদাবাজ গুন্ডা যাতে মানে ইলেকশনে যে কোনো দলের ব্যানারে এসে যেন সে এমপি হয়ে যেতে না পারে, সেই ব্যাপারে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। না, আপনি আসলে ওই যে মাঝখানে একটু বলছিলেন যে একটা জুলাই অভ্যুত্থান আসলে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদের আসলে পুনর্বাসন বা সুচিকিৎসার জন্য সরকারকেই দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র তো পরিচালনা করবে কোনো একটা দল। এখন আপনারা যদি আসলে ওই জায়গাটা যেতে না পারেন তাহলে কি আসলে আপনারা যেই স্বপ্ন দেখছেন সুন্দর বাংলাদেশ গড়ার, সেই স্বপ্নকে আপনারা বাস্তবায়ন করতে পারবেন? দেখেন এইটা খুব সিম্পল, যে ধরেন একটা তো আমার যাইতে হবে, যাওয়ার পরে আপনি যেটা বলতেছেন ভাই আমার যাইতে হবে কেন, এই দায়িত্বটা তো এই গভর্নমেন্টের, যেই গভর্নমেন্টটা অলরেডি 1 বছর দায়িত্ব পালন করলো। আপনার চিকিৎসার জন্য তো এখন তো চিকিৎসার আলাপটাই একটা অনর্থক আলাপ। একটা লোক 1 বছর আগে আহত হয়েছে, তাকে কি এখন চিকিৎসা শুরু করবেন আপনি? তার একটা হয়ও নাই, সেটাই বলতেছি, এটা তো চরম দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। ফলে এই সরকার তো আরো অন্তত 6 মাস ক্ষমতায় থাকবে সে বলতেছে। সে ধরেন যে ইলেকশনের ডেট তো বলে নাই যে আগামী 1 মাস পরে ইলেকশন, ফলে এই যে 5-6 মাস সময় আছে এর মধ্যে তাকে আসলে এটা করতে হবে। এই ব্যাপারে আসলে আপনারা সবাই মিলে সেটা এনশিওর করার চেষ্টা করি। কারণ হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে জিনিসটা কোন জায়গায় যাবে। কারণ আমি তো আমার সক্ষমতা সম্পর্কে আমার অ্যাসেসমেন্ট আছে, আমি তো এখন নিবন্ধন নিলেও আমি তো সরকার গঠন করতে পারবো না। ওই আরেকজনের সাথে জোট করে ধরেন 2টা 4টা 5টা আসন পাওয়ার মধ্য দিয়ে তো আপনি সরকার হয়ে উঠবেন না, সরকার আরেকজনই হবে।
আপনি তাকে বরং লেজিটিমেসি দেবেন। ফলে এইটা সবচেয়ে প্র্যাকটিক্যাল ওয়ে হচ্ছে এই গভর্নমেন্টের এটা করা। তো আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, জনসাধারণ যারা আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, আমরা সহ সবার উচিত এই ব্যাপারে সরকারকে বাধ্য করা এটা। এবং আপনি জানেন যে আমাদের তো একজন অথর্ব স্বাস্থ্য উপদেষ্টা আছেন, শুরু থেকে তার ব্যাপারে অনেক কথা আছে, কিন্তু আমরা কিন্তু মানে যেহেতু এখানে তো আরও অনেক নানা ধরনের দুঃখজনক ঘটনা ঘটছে। আসলে দেখা গেছে যে সরকারি সুযোগ সুবিধা হয়তো কোনো কোনো পার্টি বা কোনো কোনো গ্রুপ নেওয়ার মধ্য দিয়ে আবার তাদেরকে প্রোটেক্ট করে। ফলে এইরকম একটা অথর্ব স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে যেই ধরনের মোবিলাইজেশন হওয়া দরকার ছিল সেটাও কিন্তু হয় নাই। একটা সময় আহতরাই দেখবেন যে আপনার আন্দোলন শুরু করেছিল, ফলে পরবর্তীতে সেটাও নানা মেকানিজমের মধ্যে দিয়ে নানাভাবে সেটাও থেমে গেছে। ফলে এগুলো নিয়ে আমাদের ক্লান্তি আছে। এবং আমি তো বললাম যে ধরেন যে আমরা এই ব্যাপারে কিছুটা দুর্ভাগা আসলে, যে খুব শর্ট টাইমের মধ্যে আমরা আমাদের পথ হারায় ফেলছি। ফলে এখনও যতটুক যা আছে মানে হতাশ তো হয়ে লাভ নেই। ফলে চেষ্টা করাটা হলো আমাদের কাজ। ফলে এখনও যতটুক চেষ্টা করা যায়, যতটুক ডেভেলপ করা যায়, যতটুক সরকারের উপর প্রেশার দেওয়া যায়, ওইটা দেওয়ার মধ্যে দিয়ে এই কাজগুলো যত বেশি আদায় করে নেওয়া যায়, এর বাইরে আসলে আমাদের করণীয় কিছু নাই। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীর রাজনীতি থেকে। আপনারা জানেন এই অনুষ্ঠান আমরা আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান পরিবেশ এবং আগামীতে আমরা কেমন রাজনৈতিক পরিবেশ দেখতে চাই সেই বিষয়গুলো নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যারা চিন্তা করেন বাংলাদেশের প্রধান সংগঠক জনাব নাঈম আহমদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে আবারও অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।